হ্যালো ভিউয়ার্স, আলো ডায়েরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। প্রতিদিন নতুন নতুন ভালোবাসার গল্প সবার আগে শুনতে চাইলে আমাদের আলো ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। কেমন? ধন্যবাদ। আরতের চাচা চাচির লাশকে আব্রাহামের বাড়িতে নিয়ে আসা হয়েছে। পুলিশ অফিসাররা ইনভেস্টিগেশন করতে চেয়েছিল, কিন্তু আব্রাহাম সোজা মানা করে দেয়, কেননা আব্রাহাম জানে যে এগুলো কার কাজ। আয়রাত যেন পাথর হয়ে গেছে, চোখ মেরে খালি এক জায়গায় বসেই আছে রনিতকে নিয়ে। এদিকে আব্রাহাম পুরো শহরে তার গার্ডদের লাগিয়ে দিয়েছে রায়হানকে খোঁজার জন্য, কিন্তু পাচ্ছে না। পাগল কুকুরের মতো করে খুঁজে যাচ্ছে এই রায়হানকে। একটা বার হাতে এলে সেখানে নিল্লা হয়ে যাবে তার। আব্রাহাম এই মুহূর্তে ঠিক কী বলে আরকে সান্ত্বনা দেবে জানা নেই তার। আব্রাহামের দাদি ইলা খবরটা শুনেছেন, তিনিও যেন একটা শকের মধ্যে আছেন। কি থেকে কি হয়ে গেল। আব্রাহাম ফোনে কথা বলছিল রাশেদের সাথে। এই পুরো শহরে নাকি রায়হান কোথাও নেই। যেভাবে গার্ডগুলো খুঁজতেছে তাতে রায়হান যদি সত্যি সত্যি এখানে থাকতো তাহলে পেয়ে যাবার কথা। তার মানে রায়হান গুম হয়েছে। আব্রাহাম আরতের দিকে তাকিয়ে দেখে আরাত মুখ গোমরা করে এক ধ্যানে বসে আছে। আব্রাহাম ফোনটা কেটে দিয়ে আরতের দিকে এগিয়ে যায়, আরতের পাশে বসে পড়ে। জান পাখি, আয়রাত মাথাটা তুলে এক নজর আব্রাহামের দিকে তাকায়। তার চোখের পাতাগুলো ফুলে টকটকে লাল বর্ণ ধারণ করেছে। আব্রাহাম কিছু বলতে যাবে, তখন সাথে সাথে আয়রাত আব্রাহামের বুকে ঝাঁপিয়ে পড়ে হাউ মাউ করে কেঁদে দেয়। আব্রাহাম তাকে জড়িয়ে ধরে। আমি এখন কিভাবে থাকবো? আমার যে দম আটকে আসছে। আমি আমি তো এমন কিছু চাইনি। সবই তো আমার জন্য, তাই না? আমাকে আমাকে রায়হান বিয়ে বিয়ে করতে করতে পারেনি বলে তাই তাই জেদের জন্য এগুলো করেছে। ওরা ওরা আমার চাচা চাচির সাথে, তাই না? তাই না? সব সব আমার দোষ। এর থেকে তো আমি মরে যেতাম। আমি তো মরে যেতাম। চুপ চুপ, একদম চুপ। আব্রাহাম আরাতকে নিয়ে বসেছিল, তখনই একজন গার্ড বেশ দ্রুত পায়ে আব্রাহামের কাছে আসে। আব্রাহাম তার দাদিকে বলে আরাত আর রনিতকে এখান থেকে নিয়ে যেতে বলে। ইলা অনেক বুঝিয়ে শুনিয়ে আরাতকে নিয়ে যায়। কি হয়েছে? স্যার, খুব কষ্টে রায়হানের ফোন নাম্বার টেস্ট করতে পেরেছি, তবে সেটা তার বাসার কোনো এক ফোন হবে। রায়হান ধরেনি, ধরেছে অন্য একজন, হয়তো ওর কোনো গার্ড হবে। আমি রায়হানের ঠিকানা জানার জন্য অনেক কথা প্যাঁচ কেটিয়েছি, কিন্তু লাভ হয়নি। নাম্বারটা আমাকে দাও। স্যার, রায়হান ওনার আসল বাড়ি। না, আরিয়ানের তার মায়ের সাথেও তেমন একটা ভালো সম্পর্ক নেই। আরিয়ান দরকার হলে দেশের বাইরে চলে যাবে, কিন্তু তার মায়ের কাছে না। হে ওয়েট, আরিয়ান কোনোভাবে দেশের বাইরে চলে যায়নি তো? কারণ সে প্রায়ই দেশের বাইরে যায়। আর শ্বশুর আব্বু আম্মুর মার্ডার হয়েছে গতকাল রাতে। স্যার, এদিকে সব ভিসা পাসপোর্ট এইসব ম্যানেজ করা কিভাবে সম্ভব? আমি কি বললাম? আরিয়ান প্রায়ই দেশের বাইরে যায়, সো তার কাছে ভিসা পাসপোর্ট এইসব থাকা বড় কোনো ব্যাপার না। তাহলে স্যার? আরিয়ান বাইরে চলে গেছে, হয়তো ভোর রাতের কোনো ফ্লাইটেই চলে গেছে। তুমি যাও। জি স্যার। আব্রাহাম কপালে এক আঙ্গুল ঠেকিয়ে রেখেছে। এই রায়হান তো হাতের নাগালের বাইরে চলে গেল, কিন্তু যে করেই হোক একে ধরতেই হবে। তবে রনিতের ভাষ্যমতে গতকাল রাতে বেশ কয়েকজন লোক ছিল, একবার দুইজন ছিল না। রায়হানের সাথে সাথে সেখানে আরও লোক ছিল। রায়হান বাইরে থাকলেও বাকিরা অবশ্যই এখানে রয়েছে। আব্রাহাম তাদের আবার খোঁজা শুরু করে দিল। এভাবে সারাটা দিন গেল। আয়রাত যেন পাগল পাগল হয়ে গেছে, কিচ্ছু খাচ্ছে না, কোথাও বলে না। বিকেলের দিকে ইকবাল সাহেব আর কলির লাশকে আনা হয়, জানাজা পড়াতে হবে। লাশগুলোকে পুলিশদের ছুঁয়েও দেখতে দেয়নি আব্রাহাম। আরাতকে যেন আর রাখা যাচ্ছে না ঘরের ভেতরে, ছুটে চলে আসতে চাইছে। অবশেষে আব্রাহাম আর না পেরে আরাতকে যেতে দেয়। আয়রাত দুটো লাশের মাঝখানে বসে আবার হাউ মাউ করে কাঁদছে। রনিতকে আসতে দেয়নি এখানে। আয়রাত চাচ্চু বলে চিৎকার করে ওঠে। আব্রাহাম খেয়াল করলো যে আয়রাতের কেমন তার চোখগুলো বন্ধ করে আসছে। আয়রাত পড়ে যেতে ধরলে আব্রাহাম দ্রুত গিয়ে আয়রাতকে ধরে ফেলে। আয়রাত অজ্ঞান হয়ে গেছে। আব্রাহাম গার্ডদের লাশগুলোকে নিয়ে জানাজার ব্যবস্থা করতে বলে। আব্রাহাম আয়াতের কোলে করে বাসার ভেতরে নিয়ে আসে, সোজা নিজের রুমে নিয়ে গিয়ে আয়াতকে শুইয়ে দেয়। আয়াতের কপালে চুমু দিয়ে আব্রাহাম এসে পড়ে।
একসময় সন্ধ্যা নেমে আসে। মাগরিবের আজানের পরে জানাজা পড়ে ইকবাল সাহেব আর কলিকে কবর দেয়া হয়। আব্রাহাম জানাজার নামাজটা পড়ে বাসায় আসে। এসে দেখে আয়রাত হলরুমে বসে আছে। আব্রাহামকে দেখে আয়রাত চোখগুলো আবার ভিজে আসে। আয়রাত ফুফিয়ে ফুফিয়ে নাক টানছে আর কাঁদছে, মাথার নিচে নামিয়ে ফেলেছে। আব্রাহাম আয়রাতের কাছে গিয়ে তার মাথাটা নিজের বুকে নিয়ে নেয়। আয়রাত কিচ্ছু খায় না। অবশেষে ইলা তাকে জোর করে খাইয়ে দেয়। রনি তো ছোট্ট বাচ্চা, তেমন কিছু বোঝে না। তাকে একটু কিছু দিলে চুপ হয়ে যায়। মোট কথা, সে যে এখন আয়াতের সাথে থাকবে তাই তার খুশির সীমা নেই। রাত হয়ে গেছে। আয়াতকে মেডিসিন খাইয়ে ঘুম পাড়ানো হয়েছে। আর কোনো উপায় ছিল না এছাড়া। আব্রাহাম আয়াতের পাশে বসেছিল। রনিকে দাদির সাথে রাখা হয়েছে। রাহানকে কি থেকে কি করা যায় তাই ভাবছে আব্রাহাম। হঠাৎ করে আব্রাহামের ফোনে কল আসে। হ্যালো, স্যার জলদি গেস্ট হাউসে আসুন, দুজনকে ধরা হয়েছে। ফোন রাখো, আসছি। আব্রাহাম সোজা তার রিভলভারে বুলেট লোড করে খালি জ্যাকেটটা হাতে নিয়ে সোজা বাসা থেকে বের হয়ে পড়ে। এখন যে সে কী করবে নিজেও জানে না। গভীর রাত, মানুষ নেই রাস্তায়, তাই যেন উড়ে এসেছে গাড়ি নিয়ে। গাড়ি গেস্ট হাউসের বাইরে রেখেই আব্রাহাম দ্রুত পায়ে ভেতরে চলে যায়। গিয়ে দেখে দুটো আদমরা লোককে বেঁধে রাখা হয়েছে। স্যার, এরা সেই দিন রাতে রায়হানের সাথে ছিল। আয়রাত মেমের চাচা চাচিকে মেরেছে। আব্রাহাম শুধু একটা কথাই বলে, আরিয়ান মেরেছে, তাই না? লোক দুটোকে এতই মারা হয়েছে যে তার আর মুখ দিয়ে কিছু বলতে পারছে না। কোনো রকমে মাথা দুলায়। ব্যাস, আব্রাহাম চোখ বন্ধ করে রিভলভারে যত বুলেটগুলো ছিল সব মাথার ভেতরে ঢুকিয়ে দেয়। শেষ, মারা গেছে তারা। আব্রাহামের রাগে যেন শরীর কাঁপছে। রায়হানকে না মারা অবধি তার মনে শান্তি নাই। অন্যদিকে রায়হান এসে পড়েছে লন্ডন। তবে একা আসেনি, রায়হানের সাথে এসেছে প্রীতিও, যে কিনা বলতে গেলে আব্রাহামের পেছনে পাগল। আসলে আব্রাহাম আয়াতের বিয়েটা রায়হানের সাথে সাথে মেনে নিতে পারেনি প্রীতিও। কথায় আছে না, শত্রু শত্রু একে অপরের বন্ধু হয়। এখানে ঠিক তাই। রায়হান চায় আয়াতকে আর প্রীতি চায় আব্রাহামকে। রায়হানের সাথে প্রীতিও এখন লন্ডনেই আছে। রায়হান যে আয়াতের চাচা চাচিকে মেরে রেখে এসেছে তা প্রীতি জানে। আসলে ইকবাল সাহেবের গাড়ির পেছনে যে গাড়িটা ধাওয়া করে আসছিল তা রায়হানের ছিল। একসময় তারা গাড়ি থামায়। রায়হান গিয়ে সোজা কলিকে ধরে। আব্রাহামের সাথে আয়াতের বিয়ে কেন দিল, রাজি কেন হলো? কলি তো রায়হানের হ্যাঁতে হ্যাঁ মিলিয়েছিল, তাহলে কেন তাদের দুজনের বিয়ে দিল? এইসব নানা প্রশ্ন করে। কিন্তু কলি এবার যেন রুখে দাঁড়ায়। সে রায়হানকে বলে আয়াতকে ভুলে যেতে, কিন্তু জেদ খুব খারাপ জিনিস। একসময় কলির সাথে রায়হানের রেষারেষি হয়ে গেলে রায়হান ছুরি বের করে এক ঘাপ বসিয়ে দেয়। ইকবাল সাহেব এবং কলি দুজনেই খুন করে দেয়। তো প্ল্যান কি? প্ল্যান যাই বানাও না কেন, আমি আব্রাহামকেই ভালোবাসি। আর আমি আমার আয়রাতকে। আচ্ছা, হায়রাতের পেছনে তোমরা দুই ভাই এত পাগল কেন? কি আছে কি ওই মেয়ের মাঝে? চুপ, একদম চুপ, মুখ সামলে। ধরতে গেলে তো তুমি আয়রাতকে কানে আঙ্গুলের যোগ্য হবে না, তার উপর আবার বড় বড় কথা। শোন, আমি এখানে কোনো তর্ক করতে আসিনি। তুমি যেমন আব্রাহামকে চাও, আমিও আয়রাতকে চাই। এখন আমাদের মিলেই এই কাজ করতে হবে, বুঝলে? তো নিজের মুখ চালানো বন্ধ করে মাথাটা চালাও। তুমি যেহেতু আয়রাতের চাচা চাচিকে মেরেছ, তাই আব্রাহাম এখন তোমায় হন্য হয়ে খুঁজবে। কিন্তু পাবে না। হ্যাঁ, আব্রাহাম অনেক হাই লেভেলের মাল, বুঝলে? ওর মতো ছেলের হাতে হাত রেখে বসে থাকবে তা তো হবেই না। তখন রায়হানের ফোন আসে। হ্যালো, কিভাবে হলো এটা? বি কেয়ারফুল, আর সব লুকিয়ে করবি যেন টের না পায়। আর দরকার হলে তোরা পালিয়ে যাস সেখান থেকে। রায়হান ফোন কেটে দেয়। কি হলো? সেদিন রাতে আমার দুজন যারা ছিল, আব্রাহাম তাদের মাঝে দুজনকে মেরে ফেলেছে। প্রীতি রায়হানের কথায় হেসে ওঠে। বলেছিলাম না যে আব্রাহাম হাতে হাত রাখার মতো মানুষ না। রায়হান পারবে তো আমার আব্রাহামের সাথে? এক্সকিউজ মি, এখানে আমি তোমাকে আমার সামনে আব্রাহামের গুণগান গাওয়ার জন্য আনিনি। ভাবো কিভাবে আয়রাত আব্রাহামকে আলাদা করা যায়। আলাদা তো করতেই হবে।
আব্রাহাম বাড়ি ফিরে আসে। রুমে গিয়ে দেখে আয়রাত হাত পা কাচুমাচু করে শুয়ে আছে ছোট বাচ্চার মতো। আব্রাহাম গিয়ে আয়রাতের পাশে বসে তার মাথায় হাত রাখে। আয়রাত আব্রাহামের হাতটা খপ করে ধরে ফেলে, চোখ মেলে তাকায়। বেবি গার্ল, ঘুমাওনি? আয়রাত উঠে বসে। আমি আমি আপনাকে না বলতাম যে এইসব খুন খারাপা করবেন না, বাদ দিন, এই মাফিয়া জগৎটা বাদ দিন। কিন্তু না, আমি আমি আর এমন বলবো না। আব্রাহাম, যারা চাচু আর চাচিকে মেরেছে, প্লিজ তাদের এমন মৃত্যু দিবেন যেন তাদের দাদার দেখে রাস্তায় কুকুর অবধি কাঁদে। জানে মেরে ফেলবেন একদম, কেউ বেঁচে না থাকে, কেউ না। আয়াতের রাগে মুখ লাল হয়ে গেছে। আব্রাহাম আয়াতকে জড়িয়ে ধরে। মেয়েটা সারাটা দিন কেঁদেছে। আয়রাত আব্রাহামের কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ে, আর আব্রাহাম আয়াতের মাথায় হাত বুলোতে থাকে। তার জন্য সারা রাত আয়রাতকে দেখে দেখেই কেটে গিয়েছে। পরের দিন সকাল হয়। কারো মন ভালো নেই। রনিতের স্কুল ছিল, কিন্তু আয়রাত পাঠায়নি। রায়হানের যে চেলাদের আব্রাহাম সেদিন রাতে মেরেছে, তাদের মুখ থেকে শুনেছে যে সেদিন রাতে নাকি তারা মোট 5 জন ছিল। 2 জনকে তো মেরেই ফেলেছে, আর বাকি 2 জনের খবরও পেয়ে গেছে। আর 5 নম্বর বাকি রইল রায়হান। আব্রাহাম তার প্রায় অনেকগুলো গার্ডদের নিয়ে গিয়ে রায়হানের বাসায় তালাশি করছে। ঘর একদম ভেঙে ভেতরে গিয়েছে। ঘরটাকে গোয়ালঘর বানিয়ে দিয়েছে। তবে অবাকের বিষয় হচ্ছে এটা যে রায়হানের বাড়ি থেকে 2টো ভুয়া পাসপোর্ট পাওয়া গেছে। সেখানে শুধু রায়হানের ছবিটা আসল, এমনকি রায়হানের নাম অবধি ফেক ছিল। রায়হানের বাড়ি থেকে প্রচুর বেআইনি জিনিসপত্র পাওয়া গেছে। রায়হানের আসল বাড়িতে তো তার মা থাকে, আর রায়হান এমনই একজন ব্যক্তি যে কিনা তার মাকেও সহ্য করতে পারে না। তাই সেখানে অর্থাৎ তার আসল বাড়িতে কিছু রাখার প্রশ্নই আসে না। যা বা যেগুলো থাকার কথা সব এই বাড়িতেই আছে। আব্রাহাম রায়হানের পুরো বাড়িটা পুলিশের আন্ডারে রাখে। রায়হানের ব্যাপারে যা যা জানার তা প্রায় সবই জেনে গেছে। অনেক ধুলে দেওয়া হয়েছে লোকগুলোকে, যেন রায়হানের ব্যাপারে আর বাকি যা যা জানে সব বলে দেয়। এত পরিমাণে কেলানি দেওয়া হয়েছে যা বলার বাইরে। পরিশেষে একজন বলেই দেয় যে রায়হান লুকিয়ে লন্ডনে পাড়ি জমিয়েছে। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? তার পরের দিনেই আব্রাহাম সব কিছু রেডি করে ফেলে। যে করে হোক লন্ডন যেতে হবে। তবে আরাতকে এ ব্যাপারে কিছুই বলা হয়নি। সে অযথা চিন্তা করবে তাই। আব্রাহামের কাছে বর্তমানে রায়হানের মূল ঠিকানা বা ফোন নাম্বার সব আছে। ইনফ্যাক্ট ফ্ল্যাটও রেডি। আব্রাহাম আজ যদি রায়হানকে নিজের সামনে পায় তাহলে কী যে করবে বলা বড় দায়। এখন আব্রাহাম ল্যাপটপ সামনে নিয়ে বসে আছে, গভীর মনোযোগ দিয়ে কী যেন একটা করছে। আয়রাত এসে আব্রাহামের পাশে বসে। কি করছেন? আমাকে ইমিডিয়েটলি লন্ডন যেতে হবে। কিন্তু কেন? কাজ আছে ইম্পর্ট্যান্ট। কিন্তু হুট করে লন্ডন? ভিসা, পাসপোর্ট সব রেডি, ইভেন ফ্লাইটও। কবে আসবেন? একদিন পর, কেননা আজ সেখানে গিয়ে আবার আজকেই এখানে ব্যাক করা কঠিন, তো আগামীকাল আসবো। আয়রাত উঠে আব্রাহামের পাশ থেকে চলে আসতে ধরলে আব্রাহাম আয়রাতের হাত ধরে ফেলে টেনে নিজের কাছে বসিয়ে দেয়। আয়রাতকে নিজের দিকে ঘুরিয়ে তার 2 হাত নিজের 2 হাতের ভাঁজে রেখে দেয়। কি হয়েছে? কই কিছু না তো। মন খারাপ? আমার না কিছুই ভালো ঠেকছে না। কেন যেন মনে হচ্ছে যে সামনে বড় কোনো বিপদ আসছে। মানে কিছু না একটা হবেই। আমার মন কু ডাকছে। কোনো কিছুতেই আমি মন বসাতে পারছি না। এক অজানা চিন্তা, ভয় মনে এসে বাধা বাঁধছে। আয়রাতের কথা শুনে আব্রাহাম মুচকে হাসে। আয়রাতের গালের পাশে নিজের হাত রেখে দিয়ে বলে ওঠে, এগুলো তোমার মনের ভুল ছাড়া আর কিছুই না, ওকে? ভয় পেও না, কিছুই হবে না, কিচ্ছু না। আচ্ছা, আপনি লন্ডন কেন যাচ্ছেন বলুন না। রায়হান লন্ডনে আছে, আমি জলদি এসে পড়ব। আমি যাই, রনিতকে খাওয়াতে হবে আর দাদিকে মেডিসিন দিতে হবে। আপনিও নিচে আসুন। আসছি। আয়রাত উঠে রুমের দরজার দিকে যেতে ধরবে, তখনই ইলা কিছুটা চিন্তিত মাখা মুখ নিয়ে রুমের ভেতরে আসেন। আব্রাহাম, বলো দাদি। দাদি, তোমরা কথা বলো, আমি চাই। আয়রাত চলে আসে সেইখান থেকে। ইলা আব্রাহামের কাছে বসে পড়ে। আব্রাহাম রাগ করিস না। দাদি, হয়েছে কি?
রুকসানা এসেছে। উনি এখানে কেন? আমি জানি না, হলরুমেই বসে আছে। তোর সাথে দেখা করতে এসেছে। প্লিজ সোনা, তুই রাগ করিস না। দাদি, মানলাম আমি একটু রাগী, কিন্তু এতটাও না যে যার তার সাথে খারাপ বিহেভ করে দিব। যাই হোক, ওনাকে পাঠিয়ে দিও। আচ্ছা। ওইদিকে আয়রা সিঁড়ি বেয়ে নিচে নেমে পড়ে। নিচে নেমে দেখে একজন মাঝবয়সী মহিলা বসে আছে। আয়রাত তাকে চিনে না, তাই সাধারণতই আয়রাত কপাল কুঁচকে সেখানে যায়। আয়াতের কিছু বলার আগেই রুকসানা হাসি মুখে আয়াতের দিকে এগিয়ে যায়। তুমি বুঝি আব্রাহামের বউ? জি। বাহ, মাশাআল্লাহ, ভারী মিষ্টি দেখতে তো তুমি। জি, কিন্তু আমি আপনাকে তো চিনতে পারলাম না। না চেনারই কথা, আর এছাড়াও চিনেই বা কি করবে? তেমন কিছু বা কেউ লাগে না আমি তোমার। আপনি কি আব্রাহামের কিছু হন? সৎ মা, আমি রায়হানের মা। ও আচ্ছা, আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। না না মা, আমি ঠিক আছি। আপনি কি আব্রাহামের সাথে দেখা করতে এসেছেন? হ্যাঁ। ও আচ্ছা, আপনি বসুন। আয়াতের এখন ঠিক কী করা উচিত জানা নেই তার। রায়হান যে তার চাচা চাচিকে মেরে ফেলেছে, তাই যেন আয়াতের মাথায় এখন ঘুরছে। রুকসানার ব্যবহারে বোঝা যাচ্ছে যে সে কত নরম মনের একটা মানুষ, কিন্তু রায়হান এমন জানোয়ার হয়েছে কেন? তবু একজনের রাগ আরেকজনের উপর তুলতে নেই, তাই আয়রা চুপ থাকে। রুকসানার সাথে যথেষ্ট ভালো আচরণ করে। আয়রা টুকটাক কথা বলছিল, তখন ইরা উপর থেকে নিচে নেমে আসে। রুকসানা ইলাকে দেখে দাঁড়িয়ে পড়ে। মা। হ্যাঁ, আব্রাহাম উপরেই আছে, তুমি যাও। জি। রুকসানা আব্রাহামের রুমের দিকে পা বাড়ায়। আয়রাত কতক্ষণ তার দিকে তাকিয়ে থেকে ইলাকে বলে, দাদি, হুম। আব্রাহামের সাথে কি কথা বলতে এসেছেন উনি? জানি না রে নাতবউ। আব্রাহাম রাগারাগি করবে না তো? তাই তো বলে এলাম, দেখি কি হয়। আচ্ছা ধরো, মেডিসিন নাও। রুকসানাকে আব্রাহামের রুমে চলে যায়। আব্রাহাম করিডোরে ছিল। রুকসানাকে দেখে সে ভেতরে আসে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ বাবা, তুমি? আপনার গুণধর ছেলে ভালো আর থাকতে দিল কই? তো আমার কাছে এত বছর পর কি মনে করে? কি করব বাবা বলো? ছেলে হাজার ভুল করলেও, এমনকি মাকে ভুলে গেলেও, মা তো আর তা করতে পারে না, তাই না? কথাটা বলার জন্য আমাকে মাফ করবেন, কিন্তু আপনি আপনার ছেলের ভালোভাবে লালন পালন করতে পারেননি, একদম না। তা না হলে এমন অমানুষ হতো না। আমি জানি রায়হান আর তোমার মাঝে কিছুই ঠিক নেই, কিছুই না, কিন্তু তবুও আমি তোমাকে কিছু কথা বলতে এসেছি। বলুন। আব্রাহাম বাবা, এখনো কি রাগ করে আছো আমার সাথে? না। হ্যাঁ, যখন ছোটবেলা রনক চৌধুরী আপনাকে বিয়ে করে আনে, তখন সবার জন্যই ঘৃণার পাহাড় জন্ম নিয়েছিল আমার মনে। কিন্তু যখন বড় হলাম, বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আপনারা যাওয়ার মতো কোনো জায়গা ছিল না। তাই বাধ্য হয়ে আপনি এখানেই থেকেছেন। নয়তো একটা সুখের সংসারকে এভাবে তছনছ করে থেকে যাওয়ার ইচ্ছে আপনারও ছিল না। আমি জানি আমি কখনোই তোমার মায়ের জায়গা নিতে পারবো না, আর আমি নিতেও চাই না। যার যার মায়ের প্রতি একটা আলাদা মায়া থাকে, হয়তো আমার ছেলেরও তাও নেই। আমি বুঝতে পেরেছি আপনি কেন এসেছেন। বাবা, আমি জানি রায়হান আয়রাতের চাচা চাচিকে মেরেছে। পুলিশ অফিসাররা আমার বাসাতেও এসেছিল, তাদের মুখ থেকেই সব শুনেছি, সব জানি আমি। তুমি তো রায়হানকে মেরেই ফেলবে যদি তাকে কাছে পাও, এটাও আমি জানি। কিন্তু কি করব বলো মা? আমি ছেলের 7 খুন মাপও করে দিতে পারি। এতে হয়তো তুমি আমাকে স্বার্থপর ভাবতে পারো, কিন্তু কি হয়েছে তার সোজাসাপটা বলুন। আব্রাহাম বাবা, আমি তোমার সামনে হাত জোড় করছি, প্লিজ রায়হানকে মেরো না। আমি জানি ও অনেক বেশি অন্যায় করেছে, কিন্তু আমি তোমার কাছে হাত জোড় করে মিনতি করছি, প্লিজ ওকে মেরো না। আব্রাহাম গিয়ে রুকসানার হাত দুটো ধরেই ফেলে। না না না, এভাবে হাত জোর করবেন না। মানলাম আপনি আমার মা না, কিন্তু আমার মায়ের মতোই। প্লিজ এভাবে হাত জোর করে আমাকে লজ্জা দিবেন না। রুকসানা কেঁদে মাথার নিচে নামিয়ে ফেলে। রায়হানকে মেরো না আব্রাহাম, আমার কোল খালি হয়ে যাবে।
রায়হান শাস্তি পাওয়ার যোগ্য আমি জানি, কিন্তু ওকে একদম মেরে দিও না, আমি অনুরোধ করছি। আমি ওকে মারবো না। সত্যি? হ্যাঁ, মারবো না ওকে, আমি ছেড়ে দিলাম। ধন্যবাদ বাবা, আর পারলে আমাকেও মাফ করে দিও। এতে আয়রাতের সাথেও ভুল হবে, কেননা ওর বাবা মা সমতুল্য চাচা চাচিকে মেরে ফেলা হয়েছে। আমার উপর আজ হয়তো স্বার্থপর চিহ্নটা লেগে গেল। একদমই না। আব্রাহাম আর রুকসানা পেছনে তাকিয়ে দেখে আয়রাত দাঁড়িয়ে আছে। আয়রাত এগিয়ে আসে। আমার কথা ছাড়ুন আন্টি, আমি বুঝতে পারছি যে আপনার কেমন লাগছে। পৃথিবীতে এমন কোনো মাই নেই যে তার নিজের ছেলের মরণের কথা শুনে ছুটে আসবে না। আপনিও এসেছেন ঠিক আছে। হ্যাঁ, মানলাম রায়হান আমার চাচা চাচিকে মেরেছে, তবে খুনের প্রতিশোধ যে সবসময় খুন করেই নিতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? মাফ করে দেওয়া সবচেয়ে বেশি ভালো কাজ। আর যেই মাফ করে দেয় তার মাথা এমনিতেই উঁচু হয়ে যায়। আপনি নিশ্চিন্তে থাকুন, রায়হানের গায়ে একটা আঁচড় অবধি আসবে না। বাবা মা বা নিজের আপন কেউ নিজের থেকে চিরতরে দূরে সরে গেলে কেমন লাগে তা আমি বুঝি। আমি চাই না যে এই বুঝটা আর কেউ বুঝুক। আব্রাহাম কাউকে মারবে না। রুকসানা কেঁদে কেঁদে আয়রাতকে জড়িয়ে ধরে। তারপর সবার সাথে কথা বলে রুকসানা চলে যায়। আয়রাত বাইরে রুকসানাকে বিদায় দিয়ে এসে পড়ে। নিজের ওড়নাটাতে টান লাগলে আয়রাত তাকিয়ে দেখে রনিত গোল গোল চোখে তার ওড়না ধরে দাঁড়িয়ে আছে। আয়রাত তার সামনে ঝুঁকে পড়ে। কি রে মোটু, কি করিস এখানে? উনি কে? বললি কি তুই চিনবি? আব্বু আম্মুকে এই মেরেছে? আয়রাত কি বলবে খুঁজে পায় না। রনিতের সামনে এক হাঁটু ভাঁজ করে তড়ি ঘড়ি করে বলে ওঠে, না না না, একদমই না। কে বলেছে এইসব কথা? কেউ মরেনি। আমি শুনেছি। কেউ কাউকেই মারেনি রনিত। তুমি না বলেছিল ওরা 5 জন ছিল, তাহলে এদের মাঝে এ কি করে আসবে বলো? এই তো একা, আর ওরা সবাই ছেলে ছিল, তাই না? কেউ কাউকেই মারেনি। আপু সবজি খেতে দিয়েছিলাম, তোকে খেয়েছিস? এখন যদি সবগুলো সবজি না খাস তুই, তাহলে আমি তোকে মেরে আলু ভর্তা বাড়াবো। রনিত দৌড়ে চলে যায়। আর হ্যাঁ, রনিত মোটা সোটা। এই মোটু দাঁড়া, একদম দৌড়াবি না, দাঁড়া। আয়রাত রনিতের পেছন পেছন ছুটে চলে। আয়রাত রনিতের পেছনে পেছনে ছুটে চলে যায়। আয়রাত হলরুমে এসে উপরের দিকে তাকায়। আব্রাহাম না জানে কি করছে। সে রুমে চলে যায়। গিয়ে দেখে আব্রাহাম 2 হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে, চোখ দুটো তার বাইরের দিকে। আয়রাত গিয়ে আব্রাহামের কাঁধে হাত রাখে। কি হয়েছে? মায়েরা এত অদ্ভুত হয় কেন? কারণ আল্লাহ তাদের সবার থেকে আলাদাভাবেই বানায়, তাই। না মানে, তুমি ভাবতে পারছো যে দুটো মানুষকে খুন করা হয়েছে, আর তারই মা কিনা আজ সে নিজের ছেলের জন্য আহাজারি করছে আমার কাছে? আপনি লন্ডনে যাচ্ছেন রায়হানকে মারার জন্য, তাই না? হ্যাঁ। ছেড়ে দিন, যেভাবে আছে সেভাবেই থাক, মাফ করে দিন। আর ঝামেলা করতে হবে না। হয়তো আমার চাচা চাচির ভাগ্যে তাদের মৃত্যুটা এইভাবেই লেখা ছিল, তাই মারা গেছে। আমি তো এই ভেবে খুশি যে আমার রনিতের কিছু হয়নি। কোথায় ও? একটা সবজি তুলে তুলে মুখের সামনে নিয়ে দেখছে, তারপর নাক মুখ কুচকাচ্ছে, আবার রেখে দিচ্ছে। তুমিও না বাচ্চাদের কি না কি খেতে দাও? দরকার কি সবজি খাওয়ার? চকলেট দাও। হ্যাঁ, আমার তো মাথা খারাপ হয়েছে, বেশি করে বাইরের জিনিস খাওয়ায় ওকে। হয়েছে, নিজে কি কম খাও নাকি? আগে থেকে অনেক কমেছে আমার। আমাকেও আমার মা আর দাদি মিলে শেষে শেষে আগে সবজি খাওয়াতো। দূর, কি ঘাস ঘুষ এগুলো মানুষ খায়? না না, এ তো গরু ছাগলে খাই। আমাদের বেবি হলে না জানি তুমি কি করো। এই চুপ করুন তো, আপনি বাইরে যাবেন না, তাই আমার হ্যাপি লাগছে। ও তাই না? আমি বাইরে যাব না, এতে তুমি খুব খুশি কেন বলো তো? না মানে, আসলে আমি তো। হুম, তুমি কি বলো? আব্রাহামের মাথায় দুষ্ট বুদ্ধি চেপে বসে। সে আয়াতের কোমরে এক টান দিয়ে নিজের বুকের উপরে ফেলে দেয়। আব্রাহাম আয়াতের কোমরে পেটে সুরসুরি কাটতে লাগলো, আর আয়রা ছটফট করছে। আব্রাহামের কাছ থেকে সরে আসতে চাইলে আব্রাহাম যেন আরও আঁকড়ে ধরে। আব্রাহাম কি করছেন? ছাড়ুন, আমার কাতুকুতু লাগছে।
না, বাইরে যেহেতু যাবই না, তাহলে সারাদিন তোমার সাথে চিপকে থাকি। আয়রাত, আয়রাত। ওই যে দাদি ডাকছে। আব্রাহাম, ছাড়ুন তো আমাকে। আব্রাহাম আয়াতের ঘাড়ে চুমু দিয়ে দেয়। আয়রাত কোনো রকমের নিজেকে ছাড়িয়ে আব্রাহামের দিকে একটা ভেংসি কাটে, দৌড়ে রুম থেকে বের হয়ে পড়ে। আব্রাহাম মুচকে হেসে করিডোরে গিয়ে দাঁড়ায়। হঠাৎ করে নিজের ফোন বেজে ওঠে। আব্রাহাম গিয়ে তা ধরে। আননোন নাম্বার। হ্যালো, হ্যালো বড় ভাই। কেন ফোন করেছিস? আরে আরে রেগে যাচ্ছিস কেন? আমি তো তুই কেমন আছিস তা জানার জন্য ফোন করেছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আর তোকেও ভালো রেখেছি। আমি তো ভালোই থাকবো। মরণের মুখ থেকে ফিরে আসলে কেউ না খুশি থেকে থাকতে পারে বল? মানে? বেশ ভালো হয়েছে যে তুই আমাকে কল করেছিস। আর শুন, কথা বলার পর সিম ভেঙে ফেলার দরকার নেই। আমি তোকে টেক করব না, ছেড়ে দিয়েছি তোকে, নয়তো এতদিনে তুই দুনিয়ার ওপারে থাকতি। মানে কি এসবের? শুধু জন্ম দিলেই যেমন বাবা মা হয়ে যায় না, ঠিক তেমনি মানুষের পেট থেকে জন্মালেও সব সময় মানুষ হয়ে জন্ম নেওয়া যায় না। মানুষের পেট থেকে অমানুষ হয়ে বের হয়েছিস তুই। যা ইচ্ছে বল। তোর মা এসেছিল আমার কাছে। কি, কেন এসেছিস? তোর প্রাণ ভিক্ষা চাইতে আর কি। কি বলতে চাস তুই? তুই লন্ডনে আসিস, এতক্ষণে আমি তোর সামনে থাকতাম আর তুই থাকতি লাশ হয়ে। কিন্তু তোর মা এসে আমার কাছে যা বলল, তাতে তোকে মারার জন্য আমার মন আর সাই দিল না। ভাগ্য ভালো, তুই মা তো ভালো পেয়েছিস। সময় থাকতে মানুষের কদর করতে শিখ, সময় ফুরিয়ে গেলে আফসোস করেও লাভ নেই। ভালো থাক। আব্রাহাম ফোন কেটে দেয়। আর ওইদিকে রায়হান কি করবে ভেবে পায় না। রাগ হচ্ছে তার। প্রথমত আব্রাহাম এত জলদি তার ঠিকানা পেয়েও গেছে। আর কি দরকার ছিল রুকসানার আব্রাহামের কাছে গিয়ে এগুলো বলা। রায়হান রাগে তার হাতে থাকা ফোনটা ছুঁড়ে মারে। আব্রাহাম তাকে ছেড়ে দিয়েছে। আব্রাহাম ভিক্ষা দিয়েছে তাকে, ভিক্ষে। আব্রাহাম তার জীবন তাকে ভিক্ষে দিয়েছে। এটা ভাবতে যেন রায়হানের মাথায় আগুন ধরে উঠেছে। রায়হান রাগে রুমে শুধু পায়চারি করে যাচ্ছে। তখনই হাই হিলের টকবক শব্দ তুলে প্রীতি রুমে আসে। রায়হানের মুখখানা দেখে বুঝলো যে সে বেশ রেগে আছে। রায়হান, সব কিছু ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। রায়হান রাগে চিল্লিয়ে উঠে পাশে থাকা ফ্লাওয়ারের ব্যাসটা ভেঙে ফেলে। প্রীতি ভয়ে কয়েক কদম পিছিয়ে যায়। আমার মা ওই আব্রাহামের কাছে গিয়ে নাকি বলেছে যে আব্রাহাম যেন আমাকে না মারে। তার মানে কি, আমি কি আব্রাহামকে ভয় পাই নাকি? ওই আব্রাহাম আমার সামনে আসলেই বাকি, আমি কম না। মা কেন যে আব্রাহামের কাছে গেল, রাগে মাথা ফেটে যাচ্ছে আমার। আচ্ছা ঠিক আছে, আগে তুমি শান্ত হও। ব্যাপার হাতের বাইরে যায়নি এখনো। তুমি ঠান্ডা করো মাথা। আর এভাবে হাল ছেড়ে দিলে হয় না, সব কিছুই ঠান্ডা মাথায় ভাবতে হবে। শান্ত হও। রায়হান প্রীতির হাত খপ করে ধরে ফেলে নিজের দিকে নিয়ে আসে। আমার আয়রাতকে চাই। ওকে ওকে ফাইন, সব হবে। আগে তুমি চুপ করো। রাগের মাথায় নিয়ে সব ডিসিশনই খারাপ হয়। ঠান্ডা হও। আর এখন যে আব্রাহাম লন্ডন আসবে না, তাতে আমাদেরই ভালো হয়েছে। রায়হান প্রীতিকে ছেড়ে দেয়। প্রীতি একটা সিগারেট জ্বালিয়ে তার ধোঁয়া উড়িয়ে দিয়ে রায়হানের পাশে এসে দাঁড়ায়। আমার কাছে একটা প্ল্যান আছে, অ্যান্ড আই এম শিওর যে এটা কাজ করবে। আব্রাহাম আয়রাত সেদিকে ভালোই আছে। আয়রাত আগে থেকে তার চাচা চাচির মৃত্যুর শোকটা কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে। আব্রাহাম তাকে সবসময় হাসি খুশি রাখে। আগে ছিল 3 জন, এখন 4 জন। রনিত আছে। আসলেই বাড়িতে একটা ছোট্ট বাচ্চা থাকলে বাড়ির চেহারাই পাল্টে যায়। খুনসুটিতে দিন কাটছে। আব্রাহাম অফিসে যায় আবার আসে। মাঝে মাঝে আয়রাতের জিদের ফলে তাকে অফিস কামাই দিতে হয়। আগে চকলেট আনতে হতো একজনের জন্য, এখন 2 জনের জন্য আনতে হয়। রনিতকে আব্রাহাম নিজের জান দেখে। মাঝে মাঝে এই 2 ভাই বোনের কাণ্ড দেখে তো আব্রাহাম বলে উঠে যে এই 2 পাগলের জন্য আমি নিজেও পাগল হয়ে যাব। তখন আর আব্রাহামকে পায়। আয়রাত আর রনিত মিলে ফাইট শুরু করে দেয়। আজ আব্রাহামের দাদার মৃত্যুবার্ষিকী, তাই ইলা আর আয়রাত মিলে জমিয়ে রান্না করেছে। আজ কোনো স্টাফ রাঁধবে না।
আয়রাত আর ইলা সকাল থেকেই সব শুরু করে দিয়েছে। আব্রাহাম যদিও না করেছিল, কিন্তু ইলা আর আয়রাতের সাথে পায়নি। অনেক সময় ইলা রান্নাঘরে ছিল, তাই আয়রাত ইলাকে হলরুমে এসির নিচে পাঠিয়ে দিয়েছে। তার ঘন্টাখানেক পর আয়রাত ঘেমে নিয়ে একাকার হয়ে গেছে রনিত উপরে আব্রাহামের কাছে। আয়রাত ভাবলো গরমের দিন যেহেতু, তাই সবার জন্য ঠান্ডা জুস নিয়ে যাক। ইলাকে জুস দিয়ে আয়রাত দুটো গ্লাস নিয়ে উপরে রুমে যায়। তবে রুমে গিয়ে রুমের দরজা খুলতে আয়রাতের মুখ তার মাথা খোরাচ্ছে। পুরো রুম বালিশের ভেতরে তুলো দিয়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, চারদিকে খালি তুলা আর তুলা, কিছু কিছু উড়িয়ে যাচ্ছে। আর বিছানার উপর তাকিয়ে দেখে আব্রাহাম আর রনিত পিলো ফাইট করছে। দুজনের হাতে দুটো বালিশ, আর তার ভেতরের তুলা নেই বললেই চলে, সব তুলা বাইরে বের হয়ে গেছে। আব্রাহাম রনিত এতক্ষণ বালিশ নিয়ে এগুলো করছিল। আয়রাতকে হঠাৎ এভাবে দেখে দুজনেই চুপ হয়ে যায়। আয়রাত চোখগুলো ছোট ছোট করে তাদের দুজনের দিকে তাকায়। আয়রাতের এমন চেহারা দেখে আব্রাহাম রনিত দুজনে শুকনো ঢুক গেলে। আয়রাত এগিয়ে গিয়ে কোনো রকম করে টি টেবিলের উপর জুসের গ্লাস দুটো রাখে। আয়রাত তাকিয়ে দেখে আব্রাহাম আর রনিত ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। এটা থেকে আয়রাতের মাথা খারাপ হয়ে যায়। এই এগুলো কি? সারাদিন রান্নাঘরে এত কাজ করার পর এখন এইগুলো? ঘেমে নিয়ে শেষ হয়ে গেছি আমি। এখন এই রুম কে পরিষ্কার করবে? রুম নাকি কোনো গরুর গাল? কি একটু অবস্থা করেছে, এগুলো কে করবে এখন? আর কিছু ছিল না খেলার জন্য? বাইরে বাগানে গিয়ে খেলতে? দুইজনে এগুলো কি করেছো? আয়রাতের চিল্লানোর ফলে আব্রাহাম আর রনি দুজনেই কানে আঙ্গুল দিয়ে রেখেছে। আয়রাত আরেকবার চিল্লিয়ে উঠলে আব্রাহাম আর রনি দুজনেই দৌড়ে রুম থেকে বের হয়ে যায়। কি আর করার, আয়রাত সব পরিষ্কার করে। তার যেন নাকের পানি আর চোখের পানি এক, পুরো জঙ্গলি হয়ে গেছে। আয়রাত ইনিয়ে বিনিয়ে নিচে নেমে আসে। ইলা আয়রাতের দিকে তাকিয়ে আছে। আর আব্রাহাম রনিত আয়রাতকে দেখে হি করে হেসে দেয়। তারপর দুজনেই হাই ফাইভ করে। আয়রাতকে চেনা যাচ্ছে না, মাথায় এতগুলো তুলা, মুখটা কালো হয়ে গেছে। আব্রাহাম আর রনিতকে হাসতে দেখে আয়রাত দেয় আরেক ধমক। কি আর করার, ইলা এদের কাণ্ড দেখে হাসছে। বিকেলের দিকে পুরো এলাকার যত গরিব অসহায় মানুষ ছিল তাদের সবাইকে ডেকে খাওয়ানো হয়েছে আব্রাহামের দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে। এভাবেই দিন গেল হাসি খুশিতে। তবে কেন জানি তাদের এই খুশিতে কালো ছায়া পড়ে গেল। নজর লেগে গেছে কারো। এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আব্রাহাম আয়রাতের দিনগুলো ভালোই কাটলেও গত দুদিন যাবৎ কেমন একটু অগোছালো প্রকৃতির হয়ে গেছে। অর্থাৎ আয়রাত কি যেন নিয়ে বেকার চিন্তা করে, অযথা মনমরা হয়ে বসে থাকবে, কাজে খেয়াল থাকবে না, না জানি কিসে ডুবে থাকে। আব্রাহাম ব্যাপারটা বুঝতে পারে না। আব্রাহাম অফিসে আজ রনিতের স্কুলে পেরেন্টস মিটিং ছিল, তাই রনিতের সাথে আয়রাত স্কুলে গিয়েছিল। বাড়ি ফিরে আসে তারা। বাড়ি ফিরে আয়রাতের আগে রনিত দৌড়ে চলে যায় ইলার কাছে। ইলা রনিতের স্কুল ব্যাগ আর টাইটা খুলে দেয়। আয়রা তাদের বসতে বলে নিজে উপরে চলে যায়। কানের ঝুমকোটাতে একটু টান পড়েছে, তাই তা ঠিক করতে করতে আয়রাত উপরে রুমের ভেতরে চলে গেল। তবে ভেতরে যেতেই অবাক, আব্রাহাম রুমে বসে আছে। আব্রাহাম, আপনি অফিস থেকে এত জলদি এসে পড়েছেন যে? কাজ শেষ নাকি, না কিছু হয়েছে? আয়রাতের ফোনটা আব্রাহামের কাছে। আব্রাহাম আয়রাতকে অন্য আরেকটা ফোন দিয়েছে, তবে মেইনটা আব্রাহাম নিজের কাছে রেখেছে। আব্রাহাম আয়রাতের ফোনটা আয়রাতের দিকে এগিয়ে দেয়। কি করব ফোন দিয়ে? তোমার ফোনে গত 3 দিন যাবৎ লাগাতার আননোন নম্বর থেকে কল আসছে। কিন্তু তা আমি কি করে জানবো? ফোন তো আপনার কাছেই ছিল, তাই না? হ্যাঁ ছিল, কিন্তু ফোন আমি নিজের সাথে নিয়ে ঘুরি না, ড্রয়ারে ছিল। বাসায় ফাইল ভুলে গেছি, তা নিতে এসেছিলাম। এসে দেখি ফোন বাজছে। আমি রিসিভ করার আগেই কেটে গেছে। আমি জানি না কিছু। রায়হান ছিল। কি? অবশ্যই রায়হান ছিল, কেন না? এই কাজ রায়হান ছাড়া আর কেউ করতে পারবে না। আব্রাহাম প্লিজ মাথা ঠান্ডা করুন। তুমি আমার। হ্যাঁ? আচ্ছা শোনো, কোনো কারণে, মানে যে কোনো কারণে হোক না কেন, তুমি কি আমার বিন্দু পরিমাণও ঘৃণা করো? মানে আমি জানি আমি তোমার সাথে অনেকবার অনেক কিছু করেছি, হ্যাঁ হাঁটও করেছি, সেগুলোর জন্য বিন্দু পরিমাণ হলেও কি তুমি আমায় ঘৃণা করো?
আব্রাহাম, আপনি কি বলছেন কি এসব? মাথা ঠিক আছে আপনার? আমি ঘৃণা না, ভালোবাসি আপনাকে। হুম, হুম। তাহলে তুমি মনমরা হয়ে কেন থাকো বলো তো? কিসের এত চিন্তা তোমার? কিছুর চিন্তা নেই আমার। আমি বাইরে গেলাম। আয়রাতকে আর কিছুই বলার সুযোগ না দিয়ে আব্রাহাম চলে যায়। আয়রাত বুঝলো যে আব্রাহামের মুড অফ। আব্রাহাম ইলা আর রনিতকে দেখে চোখে সানগ্লাসটা পরে দ্রুত বাইরে বের হয়ে পড়ে। আয়রাত ছুটে বাড়ির দরজা সামনে দাঁড়ায়, আর তখনই আব্রাহাম সাই করে চলে গেল। বেটা খবিস, একটা বার তাকালো না পর্যন্ত। দাঁড়াও চান্দু, তোমার মুড কি ঠিক করতাছি। আয়রাত সোজা চলে গেল রান্নাঘরে। রান্নাঘরে গিয়েই বিরিয়ানি রান্না করা শুরু করে দিল। ওই মহান বিরিয়ানি যেটা অন্য কেউ মুখেও তুলতে পারে না, আর সেটা কিনা আব্রাহাম পুরো শেষ করে ফেলে। আয়রাত আগে থেকে এখন ভালোভাবে রান্না পারলেও সে ইচ্ছে করেই অমন আজগুবি মার্কা বিরিয়ানি রান্না করেছে। সেম সেই দিনের মতো, না তার থেকে বেশি আর না তার থেকে কম। আয়রাতকে এভাবে রান্না করতে দেখে ইলা কাস্তে কাস্তে রান্নাঘরে আসে। কি রে, কি করিস তুই? বিরিয়ানি রান্না করি। আয় হায়, এটা তো সেই দিনকার মতো হয়েছে। হ্যাঁ, অমন করেই রেঁধেছি। কিন্তু কেন? তোমার নাতির মুড অফ, তাই রান্না করে ফেললাম। এখন এটা নিয়ে অফিসে চলে যাব। হাই রে, আমি কি কিছু করে দিব? এই না 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 না, তুমি বাইরে যাও। আর এছাড়া আমার রান্না প্রায় শেষ। ইলা চলে আসে। তার কিছুক্ষণ পর আরতের দি মোস্ট গোজামিল মার্কা খাবার ওরফে বিরিয়ানি রান্না শেষ হয়। আয়রাত গাড়ি বের করে সোজা আব্রাহামের অফিসে চলে যায়। আয়রাত তো টুট টুট করে অফিসে এসে পড়েছে। আয়রাতকে অফিসে দেখে সবাই সালাম দিচ্ছে, হাই হ্যালো বলছে। আয়রাত রোদিলাকে দেখে দুজনেই হেসে দেয়। আজ কতদিন পর তাদের দেখা হলো। এই মেয়ে, ওই হয় আমাদের বসের বউ। কেমন আছো? বেশ ভালো, তুমি? হ্যাঁ, এই তো। মানে ভাবা যায়, আগে বান্ধবী বলল, এখন কি না ম্যাম বলে ডাকতে হয়। আমার আগে থেকে সন্দেহ ছিল তোমার আর স্যারের উপর। আরে ধুর, কে বলেছে ম্যাম বলে ডাকতে? যা ইচ্ছে ডাকতে পারো। তো হঠাৎ কি করে অফিসে? জামাইজানের মুড অফ, তাই বিরিয়ানি নিয়ে এসেছি। আহা ভালোবাসা, যাও যাও কেবিনে যাও। আচ্ছা থাকো তাহলে। আয়রা সোজা আব্রাহামের কেবিনের ভিতরে চলে যায়, আর অবশ্যই পারমিশন ছাড়া। তবে আয়রাত গিয়েই থেমে পড়ে, কেননা একজন মেয়ে কলিগ আব্রাহামের পাশে দাঁড়িয়ে কিছুটা ঝুঁকে ল্যাপটপের দিকে তাকে কথা বলছে। এটা দেখেই তো আয়রাতের মেধা 440 ভোল্টেজ। আয়রাতকে এভাবে ধীরিম করে আসতে দেখে আব্রাহাম খুশি হবে না কি করে বুঝে না। সবাই জানে আব্রাহাম আয়রাত কাপল, তাই আয়রাতকে দেখে মেয়েটা দ্রুত আব্রাহামের কেবিন থেকে চলে যায় আয়রাতের পাশ কাটিয়ে। মেয়েটা যেতে আয়রাত চোখ ছোটো ছোটো করে আব্রাহামের দিকে তাকায়। তুমি আবার এখানে আসতে গেলে কেন? কিছু লাগলে আমায় ফোন করতে, আমি গার্ডদের বলে দিতাম। আয়রাত রাগে আস্তে আস্তে পা ফেলে আব্রাহামের টেবিলের সামনে আসে। কিছু নিতে না, দিতে এসেছি। কি? এটা। আয়রাত খাবারের বক্সটা আব্রাহামের টেবিলের উপরে রাখে। বক্সের মুখ খুলে দিতেই গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানির সামনে পড়ে। আব্রাহাম যেন এখানে গলে গেল একদম মমের মতো। বিরিয়ানি? এটা কি আমার জন্য সারপ্রাইজ ছিল নাকি বেবিগাল? থ্যাংক ইউ সো মাচ। আব্রাহাম হাতে চামচ নিয়ে সোজা খাওয়া শুরু করে দেয়, আর আয়রাত টেবিলের সাথে হেলান দিয়ে দু হাত ভাঁজ করে সরু চোখে আব্রাহামকে দেখছে। এভাবে তাকিয়ে আছো কেন? পছন্দ হয়েছে আমারে? পছন্দ দেখেই তো বিয়ে করেছি। হ্যাঁ, এছাড়াও ভালো ছেলে আজকাল পাওয়া যায় না। আমি তো ভালো বিয়ে করে ফেলেছো, ভালো ছেলে দেখে, তাই ভালো করছো। আহা, এটা ভুল। ভালো কেউ থাকেই না, আর জামাইরা তো একদমই না। মেরে পেটে ভালো বানিয়ে নিতে হয়। আমার কেন যেন মনে হচ্ছে যে এই বিরিয়ানি খাওয়ার পর আমার কপাল মায়েরও খাওয়া জুটবে। অবশ্যই। কিন্তু কেন? আমি কি করলাম? মেয়েটা কে ছিল? আরে নতুন একটা মেয়ে, কাজ বুঝছিল না তাই বুঝিয়ে দিলাম। ওহো, তাই না? নতুন মেয়ে তো? নতুন তো আমিও ছিলাম। কই, আমাকে তো কখনো এইভাবে বুঝিয়ে দেননি। তোমাকে কি কি করেছি
তুমি তা নিজেও ভালো করে জানো। মানে লাইক সিরিয়াসলি তুমি বলছো এই কথা? যেখানে আমি আমার কেবিনে শিফট করে দিয়েছি, তাকে দেখো তো, এখনো তোমার টেবিলটা আমার কেবিনেই রয়েছে। আর তোমাকে তো হাতে কলমে আর না জানি কতভাবে করে বুঝিয়ে দিয়েছি, তাই না? তুমি তা যা এই না না না, থাক, হয়েছে, আর বলতে হবে না, আপনি গিলেন। আব্রাহাম খাচ্ছে আর মাঝে মাঝে আরতির দিকে তাকাচ্ছে। না, মেয়েটা ভারী রাগ করেছে। বেবি গার্ল। কি হয়েছে? আব্রাহাম খেতে খেতে একটা মাঝারি আকারের বক্স আরতির দিকে দিল। এটা কি? ভুলেই দেখো না। আয়রাত বক্সটা খুলে ফেলে, দেখে প্রায় 13 ডজনের মতো চুড়ি আর সাজের ঝুমকো। আয়রাত তো এগুলো দেখে খুশিতে পাগল, কিন্তু সে খুব চেষ্টা করেছে যেন হেসে না দেয়। দাঁতে দাঁত কামড়ে হাসি আটকে রাখে, রাগে রাগে একটা ভাব আনতে চাইছে। পছন্দ হয়েছে বেবি গার্ল? এতগুলো লাভ ইউ, এতগুলো চুমা, লাভ ইউ লাভ ইউ লাভ ইউ। ইয়া আল্লাহ, এত সুন্দর সুন্দর চুড়ি ঝুমকো, এ জামাই জান, থ্যাংক ইউ। আচ্ছা, এগুলোতে এমন কি আছে, মানে এগুলো পেলে মেয়েরা এত খুশি হয় কেন? ওয়েট ওয়েট ওয়েট, একটা ডেমো দিই। এই যে ধরুন, আপনি রিভলভারটা, নাইফ, হ্যান্ডগান, ব্লেক ওয়াচ, এগুলো পেলে যেমন খুশি হন, তেমনি ঠিক আমিও। এইগুলো মেয়েদের প্রথম ভালোবাসা, বুঝলেন? ইনফ্যাক্ট এমন কোনো মেয়ে নেই যে এগুলো পছন্দ করে না। তবে এগুলো ছাড়াও আমার আর একটা ভালোবাসা আছে। হ্যাঁ, আমি না, হোয়াট? আপনার ওই ঘন চাপদারিগুলো, আপনার হাতের ওই ফুলো ফুলো রগগুলো, আপনার সিল্কি চুলগুলো, আর আপনার ভুঁড়ি। ও সরি, আপনার তো ভুঁড়িই নেই, আসছে রে বডিওয়ালা। বুঝলাম। আয়রাত গিয়ে আব্রাহামের গলা জড়িয়ে ধরে, তারপর আব্রাহামের গালে কষে একটা চুমু দিয়ে দেয়। আমার খাওয়া শেষ, এবার তুমি বাইরে যাও, রাশিদকে বলে দিচ্ছি আমি। আরে না, আমি গাড়ি নিয়ে এসেছি, একাই যেতে পারবো। শিওর? হ্যাঁ। ওকে, ফাইন। আয়রাত আব্রাহামকে বলে আর নিজের গিফটগুলো নিয়ে এসে পড়ে। অন্যদিকে রায়হান প্রীতি লন্ডন থেকে বাংলাদেশ আসছে। প্রীতির প্ল্যান মোতাবেক আগে দেশে ফিরতে হবে। দেশে কাল সকালের মাঝেই পৌঁছে যাব। তারপর কি? আব্রাহামের অফিসে ঝামেলা করতে হবে। কি? খবরদার, আব্রাহামের সাথে কিচ্ছু করবে না। চিল প্রীতি বেবি, কষ্ট করলে টেস্টও মিলে। আব্রাহামের একটু ক্ষতি না করলে না আয়রাত আমার ঘরবে, আর না এই আব্রাহাম তোমার। দেশে গিয়ে এরপর কি করবে তাই বলো। আব্রাহামের একটা ড্রাইভার আছে যা আমার সাথে রয়েছে, কিন্তু এটা আব্রাহাম জানে না। বেশি না, মাত্র কয়েকদিন হবে নতুন ড্রাইভারটা গিয়েছে, তার সাথেই গোলমাল লাগাতে হবে। আব্রাহামের বেশি কিছু যাতে না হয়, নয়তো তোমাকে দেখো আমি কি করি, তোমার আয়রাতকেও মেরে ফেলবো আমি। আগে এটা বলো যে আব্রাহামের জন্য কি কি করতে পারবে তুমি? মানে এই যে তুমি তো আব্রাহামকে অনেক ভালোবাসো, তাই না? তো এখন বলো যে এই ভালোবাসায় তুমি আব্রাহামের জন্য কি কি করতে পারবে? সব করতে পারবো আমি, এমনকি জীবন নিতে বা দিতেও আমি দ্বিতীয়বার ভাববো না। না, জীবন দিতে হবে না, শুধু একটু অ্যাক্টিং করতে হবে। আর এছাড়া তুমি তো তাতে এক্সপার্ট। খুলে বলো। তোমাকে আয়রাত হতে হবে প্রীতি। কি? কেন? প্রীতি, জানো তো ধোঁকা খুব খারাপ জিনিস, আর তা যদি হয় নিজের সব থেকে আপনজনের কাছ থাকে, তাহলে সেই মানুষটা তো জীবন্ত লাশ হয়ে যায়। হ্যাঁ, তবে এর সাথে আমার আয়রাত হবার কি কানেকশন? আর আমি আয়রাত বা হবই বা কেন? যদি তুমি আয়রাত না হও তাহলে কিছুই হবে না, কিচ্ছু না। হুবহু আয়রাত হতে হবে তোমার, তার মতো করে কথা বলতে হবে, তার মতো হারতে হবে, আর সবচেয়ে বড় কথা চেহারাটা পাল্টাতে হবে, তোমার তো ক্ষণিকের জন্য। রায়হান সবকিছু প্রীতিকে বুঝিয়ে দিল, ধাপে ধাপে সব করতে হবে। মানুষ বলতো খালি মাথায় শয়তানের কারখানা, আজ দেখেও নিলাম তোমাকে। সে যাই বলো, তো আয়রাত পার্ট 2 বি রেডি। আই এম।
এই শোনো না, প্রতিদিন ভালোবাসার নতুন নতুন গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আলোর ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও, কেমন? আব্রাহামের আজ অনেক বড় একটা ডিল সাইন করতে হবে। ফরেন থেকে কিছু ক্লায়েন্ট আসবে, আর এটা আব্রাহাম প্লাস তার কোম্পানির জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। আব্রাহাম আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতে ঘড়ি পড়ছে। তার দু চোখ যেন আয়াতকে খুঁজে চলেছে, কিন্তু আয়রাত ঘরে নেই, সে নিচে হলরুমে। আয়রাত, 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 স্যার আসবো? আয়রাত কোথায়? স্যার ম্যাম তো নিচে মানে কাজ করছে আর কি। ওকে যে আমি এখানে ডাকছি তার কি? স্যার আপনার কফি। রেখে যাও। স্টাফ কফিটা রেখে দ্রুত চলে যায় রুম থেকে। এদিকে আয়রাত ইলিয়ার রনিতকে নাস্তা বেড়ে দিচ্ছে। আব্রাহাম তার জ্যাকেটের হাতা ফ্লোট করতে করতে নিচে নেমে আসে। আয়রাত সেদিকে তাকায়। এসেছেন আপনি? কফিটা আমি তোমার হাতে রুমে নিয়ে যেতে বলেছিলাম। কিন্তু আমি এখানে একটু কাজ করছিলাম তাই। কফি রুমে দিয়ে আসতে বেশি একটা সময় ব্যয় হতো না নিশ্চয়? আচ্ছা কি হয়েছে? স্টাফ দিয়ে এসেছে না কফি? একই তো হলো। না, এক না। সব সময় আমার সাথে তোমার তেরামি না করলে চলে না, তাই না? আরে আজব। আব্রাহাম তার ভারী ভারী কদমগুলো ফেলে হলরুম থেকে বের হয়ে গেল, আর আয়রাত অবাক হয়ে তার দিকে তাকিয়ে আছে। বুঝলাম না, এইটুকু কথায় এত রাগ করার কি আছে? আমি কি খালি বসে আছি নাকি? কাজ করছি তো। একজন দিয়ে এলেই তো হবে। আমার হাতেই কফি খেতে হবে নাকি? রাগ যেন নাগের ডগাই থাকে। আজাইরা, তোদের মাঝে কি কিছু হয়েছে? আরে না দাদি, কিছুই না। শুধু কফিটা আমি নিজে গিয়ে দিয়ে আসিনি, দেখো এমন করছে। জানিসই যে ছেলেটার রাগ মাত্রাতিরিক্ত। কাজ আমি করতাম, তুই গিয়ে দিয়ে আসতি। আরে ছাড়ো তো, একটু পরে সব ভালো হয়ে যাবে। আব্রাহাম গাড়িতে করে যাচ্ছে, তবে অফিসে না। মিটিংটা হবে কোনো এক 5 স্টার হোটেলে, কানে এয়ারপড। আব্রাহাম সেটা দিয়েই কথা বলতেছে। সব কিছু রেডি আছে। জি স্যার, সবই রেডি। শুধু আপনি এখানে যাবেন, ক্লায়েন্টগুলো এসে পড়েছে। স্যার আপনি বললে আমিও ওখানে যাই। না থাক, তুমি ওই দিকটা সামলাও, আর আমি এখানে দেখছি। আচ্ছা স্যার। আব্রাহাম ফোন কেটে দেয়। হোটেলে যেতেই আব্রাহামের সময় লাগে প্রায় আধা ঘন্টা। আগে থেকে সব অ্যারেঞ্জ করা আছে, কেননা সবাই জানে আব্রাহাম আসবে। আব্রাহামের যেতেই কতগুলো বিদেশি লোক এগিয়ে আসে, তারপর তারা ভেতরে চলে যায়। অন্যদিকে আজ একদম সকালবেলায় রায়হান এবং প্রীতি বাংলাদেশে এসে পড়েছে। রায়হান প্রীতিকে নিয়ে নিজের 2 নম্বর বাড়িতে চলে যায়। সেখানেই বসে আছে। প্রীতি ওয়াইন খাচ্ছিল, তখন হঠাৎ বলে ওঠে, এখন কি করবে? এখন না, যা করবা রাতে করতে হবে। তুমি আসলে করতে কি চাচ্ছ বলো তো? এরা কে? এখনই বুঝে যাবে, ওয়েট। প্রীতি খেয়াল করে দেখে লোকগুলোর হাতে বিভিন্ন ধরনের সার্জিক্যাল জাতীয় জিনিস। প্রীতির মাথায় তো কিছুই ঢুকছে না। অবশেষে রায়হান বলে ওঠে, বলেছিলাম না আয়রাত হতে হবে। এখন কি সার্জারি করব নাকি? না, এটা পরতে হবে, আর সম্পূর্ণ কালো কালারের কাপড় পরবে, লাইক হুডি। আয়রাত আর তোমার হাইট প্রায় মিলে যায়, মুখে মাস্ক তো পরেই থাকবে। ওয়েট, তুমি ফেক আয়রাত হতে বলছো, আবার মাস্কও পরতে বলছো কেন? লিসেন, মানুষের চামচা দিয়েই, অর্থাৎ অনেক সময় মৃত মানুষের চামড়া দিয়েই বা প্লাস্টিক দিয়েই অন্যর মতো হুবহু মাস্ক বানানো যায়। এখন যমজ তো আর সবাই হয় না, তাই না? তাই একই রকম দেখার জন্য এই প্লাস্টিকের মাস্কগুলো পরা হয়। ফর এক্সাম্পল, আমরা মুভিতে অনেক সময় দেখি যে একটা মানুষের ডাবল রোল করতে হচ্ছে, কিন্তু এখানে তো আর সত্যি সত্যি প্লাস্টিক সার্জারি করা হয় না, তাই না? তো তখন এই প্লাস্টিকের লুক, এই লাইক মাস্কগুলো ইউজ করা হয়। The face mask phenomenon A mask which is made by plastic, reconstructive, producing current defect on the face or body. The main fact is temporary, not permanent. It's the specialty of these plastic masks. Anyone can give these masks structure as his wish, and he can remove the plastic mask at any time. But it takes a lot of time to put properly on someone's face.
কারো মনে কোনো প্রশ্ন থাকলে গুগলের সার্চ দিয়ে দেখতে পারেন। অতঃপর অনেক সময় ব্যয় করে মাস্ক লাগানো হয়। এতক্ষণ প্রীতিকে ইচ্ছে করে আয়না দেখানো হয়নি। আর যখন সে দেখলো প্রীতির চোখগুলো তার কোটো থেকে খুলে আসা বুকরম, হুবহু প্রীতিকে আয়াতের মতো লাগছে। রায়হান প্রীতির পাশে এসে দাঁড়ায়। প্রীতি আয়নাতে নিজেকে দেখছে আর গালে নাকে মুখে হাত দিয়ে দেখছে। তার যেন বিশ্বাসই হচ্ছে না। লাইক সিরিয়াসলি? মানে আমি আয়রাত কিভাবে? কি? এই এই আমি হব না, খোলাই প্লাস্টিকের মুখ থেকে। এতই ওভার রিয়েক্ট করার কিছু নেই। তোমার ফেসটা জাস্ট ওর মতো করা হয়েছে যেন সব প্ল্যান মোতাবেক হয়, আর কিছুই না। পুরো 3 ঘন্টা সময় লেগেছে। আর শোনো, চেহারা এক হয়ে গেলেও কোনো লাভ নেই। তোমার যে কথা বলার স্টাইল বা এমন আচরণ, না, আব্রাহাম তাতে তোমাকে 1 সেকেন্ডে চিনে ফেলবে। এখন কি আমাকে এই আয়রাতের মতো বেহেনজি হতে হবে নাকি? না, শুধু একটু ভদ্রতা আর সভ্যতা শেখাতে হবে। হয়ে যাবে। তারপর কি? আগুন লাগাতে হবে। কোথায়? এখন আপাতত অন্য কিছুতেই লাগাই, তারপর না হয় মানুষের জীবনে লাগিয়ে দেব। রায়হানের সাথে আব্রাহামের যেই ড্রাইভারের কানেকশন আছে, রায়হান সোজা তাকে ফোন দেয়। হ্যালো। হ্যালো স্যার, ভালো খবর আছে। কি? আব্রাহাম স্যার অফিসে নেই, উনি বাইরে কোনো কাজে গিয়েছে। বা গুড, তোকে কি কি করতে হবে জানিস তো? জি জি, আমি জানি। তো আর দেরি কিসের, লেগে পড়। আমার এখান থেকে বের হতে হবে। কখন? একটা সুসংবাদ আসবে, তারপরেই। এখন সন্ধ্যার সময়, আর এই ড্রাইভার গিয়ে আব্রাহামের অফিসের একদম শেষ কেবিনের দিকে হাঁটা ধরে। এই কেবিনগুলোতে সাধারণত কোনো স্টাফ কাজ করে না, তাই এখানে মানুষজনও তেমন বেশি একটা নেই। এগুলো যেন তার কাজটাকে আরও সহজ করে দিয়েছে। খুব লুকিয়ে চুরিয়ে ড্রাইভার সেই কেবিনগুলোর দিকে চলে যায়। যেহেতু এটা পুরো অফিসের একদম শেষ জায়গা, তাই এখানেই কাজটা করতে হবে। কাজ বলতে আগুন লাগিয়ে দিবে, যেই ভাবা সেই কাজ। ড্রাইভারটা তার পেছন থেকে একটা বড়সড় পেট্রোলের বোতল বের করে, কেবিনের চারদিকে ইচ্ছে মতো পেট্রোল ছিটিয়ে দেয়। পুরো কেবিনেই পানির মতো পেট্রোল পড়ে আসে। ড্রাইভারটা সেই কেবিন থেকে বের হয়ে এসে পড়ে। কেবিনের বাইরে দাঁড়িয়ে শয়তানে এক হাসি দিয়ে নিজের পকেট থেকে লাইটারটা বের করে জ্বালিয়ে ছুঁড়ে মারে কেবিনের একদম ভেতরে। চোখের পলক যেন ফ্লোরে আগুন ধরে গেল। আগুনের ধারা যেতে যেতে পুরো রুমে দাও দাও করে আগুন ধরে গেল। আর এইদিকে সেই ড্রাইভারটা ওখান থেকে দ্রুত পালিয়ে গেল। রায়হানকে ফোন করে জানিয়ে দেওয়া হয়েছে যে আব্রাহামের অফিসে আগুন লাগিয়ে দিয়েছে। আর ভাগ্য ভালো যে কেবিনে যে কটা সিসিটিভি ক্যামেরা ছিল তাও চলে গেছে। রায়হানের কলিজাতে যেন এবার শান্তি পড়েছে। অফিসে রেড সিগন্যাল আসে, আগুন লাগলে তা আপনা আপনি বেজে ওঠে। রেড সিগন্যালের তীব্র শব্দে অফিসের চারদিকে বেজে উঠলে সবাই যেন ভয় পেয়ে যায়। রাশেদ কথা বলছিল একজন স্টাফের সাথে, তখনই অফিসের পিয়ন ছুটে আসে। রাশেদ স্যার, অফিসে তো আগুন লাগা গেছে। কি বলছেন কি এসব? তখনই বেশ কিছু মানুষের চিল্লাপাল্লার আওয়াজ শোনা যায়। সবাই ছুটে আসছে এদিকে। অবস্থা বেশি ভালো না বুঝতে পেরে রাশেদ এক ফ্লোরের বাইরের গ্লাস দিয়ে অন্য ফ্লোরে দেখে। সেদিকে কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু কালো ধোঁয়া আর ধোঁয়া। রাশেদ দ্রুত সবাইকে বাইরে বের হয়ে যেতে বলে। সবাই ছোটাছুটি করে বাইরে বের হয়ে এসেছে। রাশেদ অন্য গার্ডগুলোকে যত তাড়াতাড়ি সম্ভব ফায়ার সার্ভিসদের ডেকে নিয়ে আসতে বলে। সবাই এই মুহূর্তে অফিসের বাইরে। তার খানিক পর দুটো ফায়ার সার্ভিস গাড়ি আসে। তারা আপ্রাণ চেষ্টা করেছে আগুন নেভানোর, কিন্তু আগুন প্রায় ওই কেবিনের সাথে সাথে বাকি কয়েকটা কেবিনেও ছড়িয়ে পড়েছে। রাশেদের চিন্তা আর ভালো লাগছে না। এটা হলো কি করে? কেননা অফিসের ভেতরে আগুন লাগবে এমন কোনো জিনিস রাখাই হয়নি। আর কেউ স্মোক করলে তাকে সোজা বাইরে বের করে দেওয়া হবে। তাহলে হলো কি করে এটা? রাশেদ দ্রুত আব্রাহামকে ফোন করে। So, if we invest 37 lakh rupees on this project, then we can be successful? আব্রাহাম মিটিংয়ে ছিল, তখনই তার ফোন বেজে ওঠে। আর স্বাভাবিকভাবেই আব্রাহাম বেশ বিরক্ত হয়। তাকে দেখে রাশেদ ফোন করে। আব্রাহাম প্রথমে তা কেটে দেয়। কয়েক সেকেন্ড পর রাশেদ আবার ফোন দেয়। আব্রাহাম এবার রিসিভ করে। Excuse me, please. আব্রাহাম দূরে গিয়ে ফোনটা কানে ধরে কিছুটা রাগী হয়ে বলে ওঠে, রাশেদ, তুমি জানো যে আমি মিটিংয়ে কেন ফোন করো? স্যার, অনেক বড় একটা বিপদ হয়ে গেছে। কি হয়েছে? গলা এমন কেন তোমার? স্যার, অফিসে আগুন লেগে গেছে। হোয়াট? কি যাতা বলছো এসব? স্যার, বিশ্বাস করুন, ওই পেছনের কেবিনগুলোতে আগুন লেগে গেছে। আর আমরা সবাই এখন বাইরে। ফায়ার সার্ভিস এসেছে, তবে আগুন নিভছে না।
এখন আরও একটা গাড়ি এসেছে, তারাও নিবানোর চেষ্টা করছে। ও গড, কখন এগুলো হলো? আর আমাকে আগে কেন বলো নাকি? আর তোমরা সবাই সেফ আছো তো? স্যার, আপনার মিটিং ছিল, সেই জন্যই আমি ফোন দিচ্ছিলাম না। আর হ্যাঁ, আমরা ঠিক আছি। আমি এক্ষুনি আসছি। আব্রাহাম ফোন কেটে দেয়। হ্যাঁ গাইস, আই এম রিয়েলি ভেরি সরি। হ্যাভ গো নাও ইমিডিয়েটলি অ্যান্ড দ্য মিটিং ইজ পোস্টপন্ড। আব্রাহাম এই বলে দ্রুত চলে আসে। বাইরে আসতে দেখে ড্রাইভার আব্দুল দাঁড়িয়ে আছে। আব্রাহাম তার কাছ থেকে চাবিটা নিয়ে নেয়। আব্রাহাম বাবা, এত জলদি মিটিং শেষ হইয়া গেছে? চাচা, অফিসে আগুন লেগে গেছে। রাশেদ মাত্র ফোন করে বলল আমায়। হাই হাই, কও কি? হ্যাঁ, এখন আমাকে যেতে হবে। চলো আমি নিয়ে যাই। না না চাচা, শুনো, এখানে কিছু কাজ আছে। মানে ভিতরে গেলেই আমার মিটিংয়ের কিছু ফাইল আসবে, বুঝলে? সেগুলো নিয়ে তুমি বরং পরে এসে পড়ো। আমি এখন যাই। আচ্ছা, কিন্তু আমরা এখন যেই রাস্তা দিয়ে আসছি ওই রাস্তা তো বন্ধ, মানে কিছু সমস্যার জন্য বন্ধ করে দিচ্ছে। আমরা যখন দুপুরের দিকে এখানে আসলাম তখন না ঠিকই ছিল। কিন্তু এখন বন্ধ। অফিসে গেলে অন্য রাস্তা দিয়ে যাইতে হব, কিন্তু এই রাস্তাটা একটু পাহাড়ি রাস্তা আর কি। আরে সমস্যা নেই, আমি যেতে পারবো এখন। তুমি ভিতরে যাও, আমি গেলাম। আচ্ছা। আব্রাহাম গাড়িতে উঠে উল্টো রাস্তা দিয়ে যেতে ধরলে আব্রাহামের সেখান থেকে চলে যেতেই যে ড্রাইভারটা আব্রাহামের অফিসে আগুন লাগিয়েছে সে আব্দুলের কাছে ফোন করে। হ্যালো। হ্যাঁ আমি। আব্রাহাম স্যার কোথায়? আব্রাহাম বাবা তো অফিসে যাওয়ার জন্য রওনা দিল। অফিসে নাকি আগুন হ্যাঁ লাগছে। আচ্ছা আমি রাখি তাহলে, আর আপনার জন্য গাড়ি পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ওই ড্রাইভারটার ফোন রেখে দিয়ে সোজা রায়হানকে ফোন দেয়। স্যার, আব্রাহাম স্যার অফিসে আসার জন্য বেরিয়ে পড়েছে, আর ওই আগের রাস্তা কিন্তু বন্ধ, তাই সে উল্টো রাস্তা দিয়ে আসছে। বুঝলাম। স্যার আপনার টাকাটা পেয়ে যাবি। রায়হান ফোন কেটে দেয়। আরাত ওরফে প্রীতির দিকে তাকায়। কিছুক্ষণ পর আমাদের ও না তোমার বের হতে হবে। আমি একা কেন? কারণ এই কাজটা আপাতত তোমার, পরেরটা আমার। আব্রাহাম কোথায়? আব্রাহাম অন্য রাস্তা দিয়ে অফিসে আসছে, তবে আসতে পারবে না। আব্রাহামের গাড়িতে গড়বড় করা আছে। মানে কি বলছো তুমি? তা তো গেলেই বুঝতে পারবে। এবার চলো, শোনো, যে করেই হোক সেই রোডে আমাদের আব্রাহামের আগে পৌঁছাতে হবে। আর আগেই পৌঁছাবো আমরা, কেননা আব্রাহামের গাড়িতে ব্রেক আগে থেকে কিছুটা তালগোল আমি পাকিয়ে রেখেছি। আর এরপর এই ড্রাইভারকে বলে সো জলদি বের হও। আর শোনো, বিহেভ ইয়োর সেলফ, কোনোভাবে যেন আব্রাহাম টের না পায়। ওকে? বললাম না, চিন্তা করতে হবে না। যে ব্যাপারে তোমাকে আমি সব করতে পারবো। রায়হান আর প্রীতি বের হয়ে পড়ে। 15 থেকে 20 মিনিটের মাথায় তারা দুজনেই সে পাহাড়ি রোডে এসে পড়ে। আচ্ছা, আব্রাহাম এখানে কখন আসবে তা আমরা জানবো কি করে? চিন্তা করো না, আব্রাহামের গাড়ির পিছনে ট্রান্সমিটার রাখা আছে। রায়হান তার গাড়ির ভেতর থেকে একটা ট্যাব বের করে যাতে রেড লাইট আছে আর সেটাই বলে দেয় যে আব্রাহাম এখন কোথায় আছে। প্রীতি, গেট রেডি। আব্রাহাম আমাদের মুখে কাছে এসে পড়েছে। আমি গাড়ি নিয়ে অন্য পাশে দাঁড়িয়ে থাকবো। আর তুমি কি করবে জানো তো? হ্যাঁ। প্রীতি, আই রিপিট, আব্রাহাম যেন টের না পায় যে তুমি আয়রাত না প্রীতি। ওকে? চেহারা যেহেতু এখন আয়রাতের মতো, তাই আসলেই আয়রাত হবার চেষ্টা করো। আর আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে এই অন্ধকারের রাস্তা। ওকে? ওকে। রায়হান কিছুটা দূরে চলে যায়। তবে ওইদিকে আব্রাহামের চিন্তায় মাথা কাজ করছে না। আর এই রাস্তাটা অনেক বড়, সহজে শেষ হতেই চায় না। রাস্তাগুলো অনেক ভাঙাচোরা, উঁচু নিচু অনেক। রাস্তার অবস্থা একেবারেই বাজে। আব্রাহাম দেখে সামনে বেশ ভাঙা একটু জায়গা আছে, তাই আব্রাহাম ব্রেক কষার চেষ্টা করে, কিন্তু ব্রেক হচ্ছে না কোনোভাবেই। আব্রাহাম বেশ কয়েকবার ট্রাই করে ব্রেক করার, কিন্তু কোনোভাবেই হচ্ছে না। আব্রাহামের কপালে চিন্তার ছাপ স্পষ্ট, ব্রেক হচ্ছে না। আর গাড়ি এদিকে সামনে এগিয়ে যাচ্ছে। একসময় গাড়ি ওই ভাঙা জায়গাটার সাথে বাড়ি খায়। আব্রাহাম গাড়িটা ঘুরতে চাইলে
গাড়ির ব্রেকলেস হয়ে অন্যদিকে ঘুরে যায় আপনা আপনি। গাড়ি গিয়ে একটা বেশ বড় গাছের সাথে জোরে ধাক্কা খায়। ধাক্কাটা এত জোরে লেগেছে যে গাড়ির ফোর্থ গ্লাসটা ভেঙে সব কাঁচ ভেতরে টুকরো টুকরো হয়ে এসে পড়েছে। আব্রাহামের হাত কেটে গেছে অনেকটুকু, কপালে চোট পেয়েছে, ব্লাড যাচ্ছে অনেক, কপালের পাশ দিয়ে রক্ত যাচ্ছে। গাড়ির ঠিক ওপরে গাছের একটা ডাল ভেঙে পড়েছে। আব্রাহাম গাড়ি থেকে বের হওয়ার মতো কোনো রাস্তা খুঁজে পাচ্ছে না। অবশেষে খুব কষ্টে আব্রাহাম গাড়ি থেকে বের হয়ে পড়ে। তবে গাড়ি থেকে বের হতেই সে তার মাথা দুই হাত দিয়ে চেপে ধরে চোখ মুখ সব কুঁচকে ফেলে। মাটিতে লুটিয়ে পড়ে সে। কেমন যেন মাথাটা ঘোরাচ্ছে। মাথায় আঘাত পাওয়ার ফলেটা চোখের সামনে নিজের সব কিছু ঝাপসাভাবে দেখছে। আব্রাহাম আধো আধো চোখে সামনে তাকায়, দেখে কেউ একজন কালো হুডি পরে তার দিকে এগিয়ে আসছে। ধীরে ধীরে সে আব্রাহামের একদম কাছে এসে পড়ে, এক হাঁটু ভাঁজ করে আব্রাহামের সামনে বসে পড়ে। আব্রাহাম নিবু নিবু চোখে সামনে তাকায়, কিন্তু স্পষ্ট দেখা যাচ্ছে না কিছুই, কারণ ব্যক্তিটা সম্পূর্ণ কালো পোশাকে জড়ানো আর মুখেও কালো মাস্ক। আমাকে চিনলে না আব্রাহাম? তোমার বেবি গার্ল কে তুমি চিনলে না? আমি আব্রাহাম, তোমার আয়রাত। এখন তোমার মনে হাজারো প্রশ্ন আসবে যে আমি এখানে কি করে এলাম, কি করছি। হ্যাঁ, তুমি কি ভেবেছ যে আমি তোমায় ভালোবাসি? আমি ভালোবেসে তোমায় বিয়ে করেছি? জীবনেও না। আমি শুধুই ঘৃণা করি, তোমাকে শুধুই ঘৃণা, আর কিচ্ছু না। আমাকে কম জ্বালাওনি তুমি, এমনকি আমার চাচা চাচিও তোমার জন্যই মরেছে। কিভাবে জানো? নাই তুমি আমার জীবনে আসতে, না এত ঝামেলা হতো, না রায়হানের মনে জেদ উঠত আমাকে নিতে, আর নাই আমার চাচা চাচিকে মরত সে। সব কিছুর মূল তুমি। সব আমার অ্যাক্টিং ছিল, ওসবও তোমাকে ভালোবাসি বলা, এমনকি বিয়ে করা, সব ঢং ছিল। তোমাকে আজ মেরে ফেলতেও আমার বাঁধবে না। আর আজ এই যে তোমার অ্যাক্সিডেন্ট হলো না, এটাও আমি করিয়েছি। মনে রেখো, আমি মরে যাব, তাও তোমার মতো মানুষকে ভালোবাসবো না। আমি ঘৃণা করি তোমাকে, শুধুই ঘৃণা। আমি মেরেছি তোমাকে। না না না, তুমি আয়রাত না? তুমি আয়রাত না? দেখবে আমায়? প্রীতি তার মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। আব্রাহাম ওকে দেখে তার মাথায় যেন আকাশটা ভেঙে পড়েছে। এই আয়রাত, এই আব্রাহামের সেই আয়রাত। আয়রাত আব্রাহামকে মেরে ফেলার জন্য এগুলো করেছে। এত ঘৃণা করে তার আয়রাত তাকে। আব্রাহামের মাথা যন্ত্রণা খুব হচ্ছে, সে আর চোখ খুলে রাখতে পারছে না। মরো। এই কথা বলেই প্রীতি ঘুরে এসে পড়ে, কিন্তু এদিকে আব্রাহামের যেন বিশ্বাসই হচ্ছে না এই আয়রাত। আয়রাত কীভাবে তার সাথে এগুলো করতে পারলো? তাহলে এতদিন যাই ছিল সব কি মিথ্যা? প্রীতি চলে যেতে লাগলো। আব্রাহাম উঠে দাঁড়াতে পারছে না, খুব কষ্ট হচ্ছে। তবুও কোনো রকমে আব্রাহাম উঠে দাঁড়ায়। কিছু একটা বলতে যাবে, তার আগে আব্রাহামের মাথায় পেছনে ভারী শক্ত কোনো বস্তুতে তীব্র আঘাত হয়। আব্রাহাম তার দু হাত দিয়ে মাথা চেপে ধরে, রক্ত ঝরছে মাথার পেছন দিয়ে। ঠাস করে একটা শব্দ এসে প্রীতির কানে লাগে। প্রীতি থেমে যায়, পেছনে ঘুরে দেখে রায়হান আর তার হাতে একটা ভারী লোহা, সেটা দিয়ে আব্রাহামের মাথার পেছনে আঘাত করা হয়েছে। সাথে সাথে আব্রাহাম মাটিতে লুটিয়ে পড়ে, কিন্তু প্রীতি তো অবাক। সে দ্রুত রায়হানের কাছে যায়। রায়হান, এ কি করলে? আব্রাহামকে মারলে কেন? এটা আমাদের কথা ছিল না। রিল্যাক্স, বেশি কিছু হবে না, মরেনিও। কিন্তু চুপ। রায়হান আব্রাহামকে তার গাড়িতে তুলে খুব কষ্টে, তারপর গাড়ির দরজা জানালা সব দিক থেকে বন্ধ করে দেয়। তুমি কি করতে চাচ্ছ? খুন। আব্রাহাম যে গাড়ির ভেতরে ছিল, রায়হান সে গাড়িটাকে ধাক্কা দিয়ে দেয়, আর গাড়িটা তার কন্ট্রোল হারিয়ে পাহাড়ের একদম ওপর থেকে নিচে পড়ে যায়। এই পাহাড়ের ওপর থেকে চারদিকে যতদূর দেখা যায় শুধু ঘন জঙ্গল আর জঙ্গল। কেউ একবার এখানে পড়লে আর সাধ্য নেই বেঁচে ফেরার। আর রায়হান সেই পাহাড় থেকে আব্রাহামকে ফেলে দিয়েছে। আব্রাহামের গাড়িটা নিচে পড়ে যায়। বিকট শব্দ তো হয়েছেই, তবে গাড়িটা এই ঘুটঘুটে অন্ধকারে আর দেখে যায়নি। তবে এবার প্রীতি যেন আর থাকতে পারল না। এই রায়হান, কি করলি এটা তুই? আমি বলেছিলাম যে আয়রাত তোর আর আব্রাহাম আমার, তুই ফেলে দিলি কেন ওকে? চিন্তা করো না, তোমার আব্রাহাম যেখানে গিয়েছে
এখন তুমিও সেখানেই যাবে বেবি। এই বলে রাহান প্রীতির গলা চেপে ধরে। প্রীতির শ্বাস যেন আটকে গেল, চোখগুলো বড় বড় হয়ে গেছে। রাহানের হাত ছাড়ানোর জন্য চেষ্টা করেছে, কিন্তু পারছে না। রাহান প্রীতিকে দেয় এক ধাক্কা, যার ফলে প্রীতিও একটা গগনবিদের চিৎকার দিয়ে সেই পাহাড়ের খাদে পড়ে যায়। শেষ দুই কাহিনী। কি ভেবেছিলে তুই আব্রাহামকে আমি বাঁচিয়ে রাখবো? বাঁচিয়ে রাখলে তো সে আয়রাতের পিছু ছাড়বেই না, যার ফলে আমি ও আয়রাতকে পাবো না। আর এখন তুই বেঁচে থাকলে আমার রাস্তার কাটা হয়ে দাঁড়াবি, তাই তুইও মর। এই বলে রাহান তার গাড়ি নিয়ে দ্রুত সে জায়গা ত্যাগ করে। আর অন্যদিকে রাশেদ আব্রাহামকে ফোন করে করে হয়রান, কিন্তু আব্রাহামের খোঁজ নেই। আর না পেরে রাশেদ নিজেই ঠিক করে যে সে নিজে গিয়ে আব্রাহামের খোঁজ করবে, কিন্তু আসলে তো ধ্বংসলীলা শুরু হয়ে গেছে। জনগণ, নেক্সট পার্টে কি দেখতে পারবেন? আব্রাহাম মরে গেছে, নাকি ও বেঁচে আছে, নাকি আরেকটা নায়ক বেরোবে? কোনটা তা জানতে অবশ্যই তো নেক্সট পার্টি নজর রাখতে হবে। তবে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন কেমন। ধন্যবাদ সবাইকে। যে আব্রাহাম আজ বেঁচে আছে নাকি নতুন কেউ বাড়াবে। তবে একটা কথা বলতে পারি, এখান থেকে গল্প শুরু, কিন্তু একটা বলতে গেলে নতুন টিপস, মানে গল্প আরেকটা শুরুর মতো আর কি।